কিছু ব্যাপারে দ্বিমত পোষণ করেছে, কিছু কিছু ব্যাপারে নোট অফ ডিসেন্ট। এটা স্বাভাবিক। প্রত্যেকটা দলের নিজস্ব কিছু কর্মকাঠামো আছে, তার নির্বাচনের অঙ্গীকার জাতির সামনে আছে এবং সেই আলোকেই তো আলোচনা হবে। এখন দেখা যাচ্ছে জুলাই সনদের ব্যাপার যেটা আসছে, মেইন প্রবলেম যে আপনি ঐক্যমত্য হয়ে গেলেন। আমি একদম বর্ডারলাইন ধরে নিচ্ছি যে ঐক্যমত্য হয়ে গেল শতভাগ। শতভাগ, যদি শতভাগের কারণ নাই, শতভাগ ঐক্যমত্য হয়ে যায়, প্রশ্ন দাঁড়াইছে যে বাস্তবায়নটা কিভাবে করবে। এতদিন কিন্তু কথা ছিল ঐক্যমত্য হয়ে যাক, সব ঠিক হয়ে যায়। এখন দেখা যাচ্ছে না, ঐক্যমত্য হওয়ার পরে বাস্তবায়নের ব্যাপারটা আছে। এই বাস্তবায়ন প্রশ্নে কতগুলি পদ্ধতিগত ব্যাপার আছে। একটা গণভোট আছে, একটা আছে অর্ডিন্যান্স, প্রোক্লামেশন আসতে পারে, আবার আসতে পারে আপনার সরাসরি পার্লামেন্টের মাধ্যমে সেটা সাংবিধানিক প্রক্রিয়ায় বৈধতা দিয়ে দেওয়া। এখন এগুলি কোনটা কোনটা সহায়ক হবে? কিছু কিছু প্রস্তাব আছে যেগুলি আপনার অর্ডিন্যান্স করা যায়, কিছু প্রস্তাব আছে যেগুলো একেবারে প্রোক্লামেশন করা যায়, কিছু কিছু প্রস্তাব আছে যেগুলি গণভোটের প্রয়োজন পড়বে অথবা একেবারে সংবিধানের অনুমোদন প্রয়োজন পড়বে, পার্লামেন্ট ছাড়া হবে না। এখন যেগুলি পার্লামেন্ট ছাড়া হবে না সেখানে কিছু মৌলিক বিষয় রয়ে গেছে। তার মধ্যে একটা বিষয় হলো কি, যে ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারের ভারসাম্য এবং কতগুলো মৌলিক বিষয় যেটা আছে, নাগরিক অধিকার থেকে শুরু করে আপনার জুডিশিয়ারি প্রশ্ন এখানে আছে এবং এখানে আরো প্রশ্ন আছে, আমাদের ফরেন পলিসির কিছু নীতিগত ব্যাপার এখানে আসছে যেগুলো আমাদের এখন যেটা আছে সেটা না। এবং সেখানে ভিত্তিটা কি হবে এবং সংবিধান সংশোধনের ব্যাপারে অনেকগুলো কথাবার্তা আছে, যেমন মহিলাদের সিটের ব্যাপার আছে, তাদের সিট বাড়বে কিনা কমবে, যদি বাইরে যায়, যদি বাড়ায় দেন তাহলে সেখানে কি হবে। আবার দেখা যাচ্ছে যদি বাড়ায় দেন সেখানে সংবিধান বাড়ালে তো হবে না, সেটা সংবিধান অনুমতি লাগবে। আবার দেখা যাচ্ছে তারা কত পার্সেন্ট, 33% তারা দাবি করেছে, বলা হচ্ছে হয়, কিন্তু দলেরা বলতেছে রাজদল এটা সম্ভব না। বাস্তবতা আলোকে এই মুহূর্তে মহিলাদের সিট একে প্রত্যক্ষ ভোটে 4 বা 5% হতে পারে, এর বেশি না। যেটি হোক না কেন, যেটি করবেন এখানে কিন্তু সংবিধানের সংশোধন করতে দাঁড়াবে। আর যদি এবারে করতে চান মহিলাদেরকে সরাসরি ভোট করবে, কেমনে করবেন আপনি? ঐক্যমত আসতে হতো, এই বছরই যদি করতে চান, এখন সংসদ দায়িত্ব, সেই ক্ষেত্রে কনস্টিটিউশনাল প্রভিশন দিতে যাওয়া কিনা, সুপ্রিম কোর্ট এখানে আগে আসবে কিনা, এগুলো কিন্তু পুরোপুরি সাংবিধানিক ব্যাপার এবং কঠিনতম কনস্টিটিউশনাল ম্যাটার। এটা নিয়ে কিন্তু বিশেষজ্ঞদের একটা গুরুত্ব মতামত করা যায়। এখন সবকিছু শেষ কথা হচ্ছে, এত আলোচনা করতেছেন, সব করতেছেন, যদি ফলাফল শেষ পর্যন্ত জিরো পেলা জিরো হয়ে লাভটা কি? লাভটা কিসের? কারণ সবচেয়ে বড় ভয়টা কি দেখেন, জুলাই সনদ কেন জরুরি? জুলাই সনদ এই জন্য জরুরি, জুলাইটা নিয়ে যে বিপ্লবটা যারা করলো, অভ্যুত্থানটা যারা ঘটাইলো, তাদের ওটা চিন্তা, তারা তো দল করেছে, বিভিন্ন দলে বিভক্ত, যেমন এবি পার্টি একটা দল আছে, এরা জড়িত ছিল, যেমন এনসিপি জড়িত ছিল, এনসিপি পরে সৃষ্টি হয়েছে, জড়িত ছিল আপনার নুরুল, গণ অধিকার পরিষদ আগেই ছিল, কিন্তু জড়িত ছিল তো, নিরাপত্তার ব্যাপার আছে। এখন এই নিরাপত্তা কে দিবে? যদি কোনো দল ক্ষমতায় যে অনেকগুলো কেস উত্থাপন করতে পারে, কিন্তু যে কেসগুলো মারাত্মক কেস, কিন্তু সেটা কি করবে? যেমন শ্রীলঙ্কার কথা থাকেন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যাকে করা হলো তিনি বিচারপতি ছিলেন এবং তিনি আইসে কি বললেন যে অভ্যুত্থানের সময় যারা সন্ত্রাস করছে, গণহত্যা, তাদের বিচার হবে। এটা তো কথা ছিল না, আমাদের এখানে সেই প্রেক্ষাপট নাই। ওই সময় অভ্যুত্থানের সময় যেগুলি ঘটেছে সেগুলি মোটামুটি আপনি বলতে পারেন ইনডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে, মৌখিকভাবে আসে। কিন্তু এগুলো যদি এখন নতুন ভাবে যদি তুলেন, তুলতে পারেন তো, তার দায়িত্ব নিবে কেন? তাদের জীবনে রিস্ক আছে, তারা দেখতেছে এই মুহূর্তে নির্বাচনটা হয়ে যায়, নির্ঘাত বিএনপি নির্ঘাত 250 সিট পেয়ে যেতে পারে, বা 240টা পাইলো বা 70টা পাইলো, কারণ তাকে তাতে কন্টেস্ট করবে কে? বিএনপি কে এই মুহূর্তে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান, সেক্ষেত্রে একমাত্র আওয়ামী লীগ, তার সাথে মনে করেন জাতীয় পার্টি থাকতে পারে, জামাত থাকতে পারে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, মানে একা জামাতের পক্ষে এটা সম্ভব না বিএনপি কে চ্যালেঞ্জ করা। জামাতের কেন? জামাত চিন্তা করতেছে যদি এই মুহূর্তে ইলেকশনটা হয় তাহলে আমি তো এত সিট পাবো না, কিন্তু আমি তো অনেক সিট, আমি তো ভোট পাবো। আমার ভোট ধরেন 1 কোটি ভোট বাড়েছে, আমি যদি আগে 1 কোটি ভোট পাইতাম, এখন 2 কোটি ভোট পাবো। 2 কোটি ভোট পাওয়ার অর্থ তো আপনি ভোটিং পাওয়ার নিয়ে তো আপনি মেজরিটি না হইতে পারেন। অনেক জায়গায় আপনি ভোট পেলে কত 1 লাখ,
কিন্তু পাস করতে হবে 1,05,000, ওই 5 পেয়ে গেছে আরেকজনে, সেখানে হেরে গেলেন তো। এখন আমি হারতে চাই না, আমি চাই সমস্ত ভোটগুলো গণনা করা হোক, 300 ভোট, এবং এই 300 ভোটে যারা দাঁড়াবে ইলেকশন করবে এবং তারা যে অনুপাতে ভোট পাবে 10%, 5%, 20%, 25% যেই পায় সেই অনুপাতে সংসদের সিটগুলো বন্টন হবে। এবং একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে এগুলো ঠিক করা হবে। প্রক্রিয়া আছে দেখেন, 1, 2, 3, 4, 5 নাম থাকবে দেখেন। সেই পদ্ধতি ফলো করলে তাদের কাছে সংসদে প্রত্যেকটা পার্টি কোনো না কোনো স্থান পেয়ে গেল, একটা সিট পেলে কিন্তু পাবে কেউ। এই যে একটা সিস্টেম, এটা কিন্তু ইতিবাচক দিক আছে। পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 93 কান্ট্রিতে চলছে কিন্তু এটা। এখন যারা পক্ষে বলবেন তারা বলবেন হতে পারে, কারণ তারা এটা পক্ষে না করে তারা হেরে যাবে। তারা বলতেছেন কিন্তু অন্য চিন্তা আছে। প্রথম চিন্তা তাদের তাৎক্ষণিক চিন্তা, দ্বিতীয় চিন্তা হচ্ছে বৃহত্তর প্রেক্ষাপটে চিন্তা। যে আমরা যদি সব দলগুলিকে সংসদের ভিতরে আনতে পারি, তাহলে ভবিষ্যতে এই ধরনের আন্দোলনগুলো হবে না। কারণ তারা বুঝতে পারবে রাষ্ট্র পরিচালনা সোজা নয়, আইন প্রণয়ন সোজা নয়। এই যে একটা দীক্ষা, অভিজ্ঞতা পাবে তারা কিন্তু। এই ক্ষেত্রে পার্লামেন্ট কিন্তু একটা একটা প্রাইমারি একটা অভিজ্ঞতা অর্জন হবে, একটা প্রাইমারি হাউস হয়ে যাবে। সব দল ঢুকে পড়ছে থেকে। এই যে আমাদের দেশে যেটা হয়, সংসদে যাওয়ার ক্ষমতা নাই। বড়, বড় কথা বলতেছে। এর কারা বলে? বামপন্থীরা বেশি বলে। বামপন্থী দলরা যা বলে তাতে মনে হয় পৃথিবী ফাইটে যাবে। কোনো ভোট পায় না। নির্বাচন নাই। খালি কথা বলে, বড়, বড় কথা বলতে পারবে আর চক্ষু বুজে কথা বলে। ডানপন্থীদের মধ্যে কারা আছে দেখেন? ডানপন্থীদের মধ্যে জামাত ইসলাম, খিলাফত আন্দোলন, চরমনাই পীর সাহেব, ইভেন আটরশির যে দল আছে তারা যদি এখন আসতে পারতেছে না, কিন্তু আসে তো। এদের কিন্তু ২ টা ভাগ আছে। মানে মাহফুজুল আলম যে বলেছে হাফ ডজন আছে, হাফ ডজন মধুদিবাদী। হাফ ডজন আছে, ঠিক বলছেন। হাফ ডজন আছে। এর মধ্যে ২ টা ভাগ আছে কিন্তু। একটা হচ্ছে পীর দরবেশদের দল। যেমন আটরশি, চরমনাই, এরা পীর দরবেশ দল কিন্তু। এদের কিন্তু একটা বিরাট বাহিনী আছে। বিরাট বাহিনী আছে কিন্তু। এবং এরা যদি নির্বাচনে পাস নাও করতে পারে বর্তমান সিস্টেমে, কিন্তু যদি পিআর হয়ে যায় তাহলে তারা কিন্তু ভালো সিট পাবে। কিন্তু বামপন্থীদের কিন্তু সম্ভাবনা নাই। বামপন্থীদের জন্য আমার স্পষ্ট বার্তা সেটাই। আপনারা অনেক পরিশ্রম করে কষ্ট লেখাপড়া সব করছেন। কিন্তু আপনাদের ভিতরে মানুষের সাথে আপনাদের মেসেজটা পৌঁছে নেই। ইদানিং মেসেজ পৌঁছতেছে, টিভিতে আসতেছেন, টক শোতে আসতেছেন, অনলাইনে আসতেছেন, মানুষ আপনাদের চিনে। লাভটা কি? আপনার এলাকার লোক আপনি চিনেন না। আপনার এলাকার লোক আপনি চিনেন না। এই যে চিনে না, এই ঘাটতি আপনার আছে কিন্তু। এই ঘাটতি কিন্তু ডানপন্থী নাই। যারা পীর দরবেশ ভিত্তিক দল করতেছে তারা তো একেবারে রেডি। ইভেন মনে করেন খেলাফত আন্দোলন বা আপনার হেফাজত ইসলাম, যদি তারা নির্বাচন করে কখনো, করতে চায়, তাদের তো একদম ওইভাবে যদি পিআরে যদি আসেন, তারা তো অনেক সিট পেয়ে যাবে। কিন্তু একটা সুন্দর আগের প্রচলিত প্রক্রিয়াকে বাদ দিয়ে কেন নতুন একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকবে? নতুন একটা সরকার, মানে একটা এলোমেলো সরকার, নতুন একটা সরকার কেন এই রিস্ক নিতে যাবে? এটা রিস্কের ব্যাপার না কিন্তু। এটা হচ্ছে বর্তমান সরকার যদি মনে করে যে আমি বাংলাদেশে রাজনীতি ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থায় কিছু মৌলিক পরিবর্তন ঘটাই যাব। যেগুলো ৫০ বছর পর সরকার বলছে না, এটা তো দলগুলো বলছে। আমি দলের কথা বলতেছি। আল্টিমেটলি তো সরকারই আসতেছে। দলগুলো যখন বলবে সরকার একমত হবে একসময়, ঐক্যমত মানে কি? ওটা তো আল্টিমেটলি যে সরকারের কাছে যাবে। সরকারের কাছে যাবে তারা চিন্তা করবে কি দেখি করা যায়। ওই কারণে আসে। এখন আসে না। মানে দেখেন এখানে এই যে দলগুলো জামাত ইসলাম এবং এনসিপি কে যে সরকার বলা হয়, মানে সরকারি দল এরা, এনসিপি কে তো ডাইরেক্ট বলা হয়, এখন জামাতকেও বলা হচ্ছে যে সরকারি দল। তো না, তাহলে সরকারি এনসিপি তো সরকারি দল নিঃসন্দেহে। এটাকে একটা জামাত এখন কোন কোন ক্ষেত্রে বলা হচ্ছে যে জামাতও সরকারি। আপনিও জানেন যে এনসিপি মানে ইউনূস। উনি তো বলছেন দল করো এবং তার সমর্থনে দল করছে। হয়তো হতে পারে কি প্রত্যক্ষ বেশি জড়াচ্ছে না। তার আশীর্বাদ আছে, তার স্নেহ আছে এবং তার সমর্থন আছে। আছে তো, এটা অস্বীকার করবেন না। কিন্তু এনসিপি বাংলাদেশে যদি পিআর সিস্টেমে যায়, সে কত ভোট পাবে? এনসিপি এখনো সেভাবে গড়ে ওঠেনি। পিআর সিস্টেম করতে হলে কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে আপনার জনভিত্তি কতটুকু আছে। ওই ভিত্তির উপরে কিন্তু আপনি উঠানামা করতে পারবেন। এনসিপি নতুন দল, প্লটিং অনেক ভোট আছে কিন্তু। ওইটাও কারণ আছে কিন্তু। অনেক যুবক, ৩ কোটি যুবক কিন্তু যারা বিভিন্নভাবে এখন ছড়াছিটে আছে, ভোট দিতে পারেনি ৩ বছর, তারা কিন্তু একটা অংশ এনসিপি কে ভোট দিতেও পারে। কেন? ওই যে বললেন নতুন জেনারেশন। ওই নতুন জেনারেশনটা আসতে পারে কিন্তু। এটা বলা হচ্ছে, নাও আসতে পারে।
নাও আসতে পারে, তবু সম্ভাবনা থাকে আমরা কিছু সিট পাবেন। এই যে সিট পাবো আমরা কেউ বাদ যাবো না। তো পুকুরে যত মাছ আছে, আইরি মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ যা আছে, ট্যাংরা মাছ, সব মাছকে শিকার করে নেন। এই পুকুরের মাছ এরা, যা কিছু হবে এরা জানবে। এটা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ, অল কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ, যে আমরা রাজনীতিতে যারা নির্বাচন করবে আমরা কাউকে বাইরে রাখতে চাচ্ছি না। আসেন সংসদে এসে কথা বলেন। একটা একটা বৈশিষ্ট্য আছে কিন্তু কি, আমরা মাঠের থেকে রাজনীতি নিয়ে আসলাম সংসদের ভিতরে, বিরাট পদক্ষেপ কিন্তু এটা। হইচই আন্দোলন করে তো করি না, সংসদে এসে কথা বলেন। যে কথাটা বাইরে বলতেছেন ঘরে এসে বলেন। এই দিক থেকে কিন্তু পিআর সিস্টেমটা ইতিবাচক। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটুকু কার্যকরী। এই ক্ষেত্রে বিএনপি কিন্তু বাদ সাধছে। কেন সাধছে? বিএনপি জানে যদি আগের সিস্টেমে হয়, বর্তমান সিস্টেমে, তাহলে বিএনপি প্রচুর ভোট পাবে। পিআর সিস্টেমে গেলে তার ভোট কাটা যাবে। এই জিনিসের বিরোধিতা করছে। আজকে বিএনপি যদি মনে করেন আওয়ামী লীগ থাকতো এখানে, কথা বললাম, তাহলে বিএনপি হয়তো পিআর এর ব্যাপারে এতটা আগ্রহ ছিল না, করতো না। কেন করতো না? যে ৮ ভোট ভাগ হয়ে যাক, অসুবিধা কি? কিন্তু বিএনপি দেখতেছে ভাগাভাগির মধ্যে তো আমার ভান্ডার শূন্য হয়ে যাচ্ছে। এই যে আমারটা শূন্য হয়ে যাচ্ছে, এই জন্য পিআর এ কি হয়েছে, এত দলের মধ্যে মেজরিটি একমত হয়ে গেছে। 80% একমত পিআর সব। কেন একমত হবে? তো তারা তাদের পক্ষে এটা কোনো সোজাসুজি, এটা সুবিধার আছে, সুবিধার রাজনীতি যেটা বলেন, পিআর তাদের পক্ষে। তো এই জন্য কেউ মানা করবে না, যে বুঝে না সেরকম আমি চাই। কারণ যদি পেয়ে যাই, এই ক্ষেত্রে যদি সব দল একমত হয়ে যায়, একটা সময় বিএনপিও কিন্তু বৃহত্তর আন্দোলনকে ঠেকানোর জন্য এটা করতে পারে, একমত হিসেবে। তখন কি হবে? বাংলাদেশে রাজনীতিতে নির্বাচনী প্রথায় নতুন সিস্টেম চালু হয়ে গেল, যেটা 90টা দেশের উপরে আছে। আমরা চর্চা করিনি। তাতে কি চর্চা করেন? আপনি চর্চা বুঝবেন কেমনে? আপনি কি সংসদে চর্চা করছেন? এই যে করলেন 90তে হয়ে গেল। এর আগে তো করছেন রাষ্ট্রপতি শাসিত সরকার, হয়ে গেছে। না বলতে শব্দ নেই। যারা বলবে এই কারণ আছে, না কারণ না, কারণ একটাই, আমরা মনে করতেছি চাই, মেজরিটি পার্টি বলছে চাই, আমরা চাই, চালু করেন। আগামীতে বিএনপি তো সবসময় পাওয়ার থাকবে না, সেও তো অপোজিশনে যাবে। যেমন ধরেন কেয়ারটেকার গভর্নমেন্টটা বিএনপি প্রথম রাজি হয়নি, 2 বছর আন্দোলনের পরে সে রাজি হলো, এবং যখন সে করলো, দেখেন সমস্যাটা, দেখেন কেয়ারটেকার গভর্নমেন্টটা যখন করলো, বিএনপি সংসদটা ডিজলভ করে দিল, বিহার নির্বাচনটা করলো একতরফা করে, সেই সংসদে তারা পাশ করলো। এই কাজটা কিন্তু তারা সংসদ ডিজলভ করে আগেও করতে পারত। তারা মনে করছে আমরা আমাদের অনুপাতে করব, আমাদের নিয়মে করবো, আমরা এইখানেও দেখেন এটা করতে পারতেন বিএনপি, কিন্তু এই কাজটা কিন্তু আগে সংসদে করতে পারত, ওখানে করেনি। তারা চলে গেল ষষ্ঠ সংসদে চলে গেল। কি দরকার ছিল? এই প্রশ্নটা কে করবে? এগুলি হচ্ছে ক্ষমতা থাকা অবস্থায় আপনি কিভাবে রাষ্ট্র চালাইছেন। আপনার ভিতরেও কিন্তু ষড়যন্ত্রের মনোভাব ছিল। 91 পরে আপনি 96 দিয়ে এটা করলেন, ওটা 91 সংশোধন করতে পারছেন, আপনি করেননি। ওটা কি করলেন? জাতির বৃহত্তর স্বার্থে আমরা দেখাই দিলাম কি করা যায়। না, আপনি না করে উপায় ছিল না, আপনি কিছুই দেন নাই। ওটা না করে আপনি টিকতে পারতেন না, আপনি বাধ্য হয়েছেন দিতে। এখন যারা বড় বড় কথা বলে বিএনপি দেখাই দিছে, না বিএনপি দেখায় নাই, দেখাইতে হইছে। বাস্তবে নামেন না কেন? বিএনপিকে বুঝতে হবে সবকিছু চাপা দেওয়া হবে না, চাপার জন্য চলবে না। কিন্তু আন্দোলনের প্রেক্ষাপট আপনি করতে বাধ্য হয়েছে। এই জিনিসটা যদি আপনি ওই সংসদে করতেন, আপনি আরো মহিমান্বিত হইতেন। কারণ এই পঞ্চদশ সংশোধনে, ত্রয়োদশ সংশোধনীতে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে, যেগুলি ব্যাপক আলোচনা হলে ওদের শুরু দিয়ে কিন্তু আর হইতো না, একতরফা হয়েছে। তো এই কারণে কিন্তু আমরা বলছি বারবার যে কোনো কিছু একতরফা করা ঠিক